আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এই নক্ষত্রটিকে আমরা সূর্য বলি। সবুজ বনের ভিতর, নীল সাগরের ভিতর কিংবা পৃথিবীর চারপাশে পুঞ্জীভূত আলোর ঝলক দেখলেই বোঝা যায় সূর্য আমাদের গ্রহে কিভাবে প্রাণের সঞ্চারণকে সম্ভব করেছে। কিন্তু সূর্যই আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র নয়। একবার ভাবুন তো, বিলিয়ন বিলিয়ন বছর আগে যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিজের অস্তিত্বও থাকতো না, চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতে আমি হপি গোল্ডবার্গ আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশি দিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরের গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি মৌলগুলোর মাত্র 4 চামচ পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে। এই দৃশ্য হলো সেদিন যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম
মিল্কি ওয়ে এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে। পাঁচশো কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়, অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়, আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়, আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা